আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যে এই ফুয়াদ, আমি নিজে একজন এই কমিউনিটির লয়ার কমিউনিটির হিসেবে আমি নিজে অত্যন্ত লজ্জিত বোধ করি। তার কথাবার্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা আছে, সে বলতে পারে, কথা বলতে পারে, কিন্তু এই লোকটিকে আমরা দেখেছি গত একটি বছর কি প্রবল ভাবে এই মবকে লেলিয়ে দেওয়ার জন্য, এই হত্যাকাণ্ড, অন্যের বাড়িতে আক্রমণ, নিজে তিনি বলছেন, তিনি নিজেও বলেছেন যে ক্যান্টনমেন্ট তিনি উড়িয়ে দেবেন, তিনি একে পেটাবেন, তাকে পেটাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি 2023 সালে সে আওয়ামী লীগকে নিয়ে যা যা বলতো, বাংলাদেশ আওয়ামী লীগ এর থেকেও ভয়ঙ্কর কথা বলতো, কিন্তু তখন বলেছিল যে আওয়ামী লীগকে কুত্তার মতো পেটানো হবে। আওয়ামী লীগ আমল, কিন্তু আওয়ামী লীগ কখনো এটা রেসপন্স করেনি। তো এই লোকটি বরাবরই মব উস্কে দিয়েছে, বরাবরই খুনের কথা বলেছে। আজকে এই লোকটিকে প্রবল ভাবে মবের শিকার হতে হলো। এটা তো শুরু, আমি জানি না যে ভবিষ্যতে আরো সামনে কি আছে, আরো কি কি ঘটনা ঘটতে পারে। কিন্তু সবচাইতে আয়রনির জায়গাটা হচ্ছে, দুঃখ প্রকাশ করছে এমন একজন ব্যক্তি, তাসনিম জারা, যারা মবের একেবারে ক্রিয়েটর হিসেবে যাদের নাম স্বর্ণাক্ষরে বাংলাদেশের ইতিহাসে একেবারে খচিত রয়েছে, এটি হওয়ার কথা ছিল। আপনি শুনলে অবাক হবেন, 21শে অগাস্ট গত বছর 2024-এ তিনি ওপেন ফেসবুকে দিয়ে বলেছিলেন, নিঝুম মজুমদারের ঠিকানাটা কি দিয়ে দিব, অনলাইনে কি এখন দিয়ে দিব। এবং সেইখানে কমেন্টে অনেক মানুষ তাকে সমর্থন জানিয়ে বলেছিল, হ্যাঁ দিয়ে দেন, এই ধরনের মানুষের বাসায়। অথচ আমার কিন্তু দেশে কোনো বাড়ি নাই, দেশে ঘর নাই, যা আছে সেটা বাবা মার। বৃদ্ধ 80 বছর, 80 ঊর্ধ্ব এবং ক্যান্সার আক্রান্ত মা বাবা থাকেন, নিরীহ দুজন মানুষ থাকেন, তাদের বাড়ি তিনি উড়িয়ে দেবেন। কারণ কি, তিনি আমার সাথে তর্ক যুদ্ধে পারেননি, তিনি আমার সাথে যুক্তি তর্ক বা অনলাইনের আলাপে তিনি পারেননি। আমি তো তার ভিন্ডিকটিভনেসটা জানি, আমার স্কুলেরই তো বড় ছিলেন তিনি। তো এই মানুষগুলো কিন্তু, আমি কিন্তু এগুলো একটা ধরেন উদাহরণ হিসেবে বলেছি, কোনো নট এরকম যে আমি অত্যন্ত খুশি হয়েছি তাদের উপরে এগুলো করাতে। হ্যাঁ, আজকে যদি ফুয়াদকে ধরেন কেউ খুন করে ফেলছে, আমি তো বলবো না যে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি কিন্তু যে কোনো ধরনের ভায়োলেন্সের বিপক্ষেই আমার অবস্থান থাকবে, আসাদ। কিন্তু এই মানুষগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে এই মবকে সংগঠিত করেছে, তাদেরকে নানান ভাবে তুষ দিয়েছে, তাদেরকে উৎসাহিত করেছে, এবং আজকে তারাই সেটার শিকার হচ্ছে। এবং আপনি দেখবেন, আমাদের জীবদ্দশাতে দেখে যাবেন যে এদের পরিণতিটা ঠিক কেমন ভয়াবহ। যে ফ্রাঙ্কেনস্টাইন তারা তৈরি করেছে, যেই অসুর তারা তৈরি করেছে, সেই অসুরই তাদেরকে বধ করবে। এটাই নিয়তি, এটাই ন্যাচারাল সিস্টেম। আসলে আপনি এটা থেকে তো অ্যাভয়েড করতে পারবেন না। কথা বলে, আমি কি আব্দুল তুষার সাহেবের বাসার ঠিকানাটা জানি না? জানি আমি। শুধু তাই না, উনি কখন কোথায় যান, মানে ওইটাও আমার মোটামুটি একটা নখদর্পণে আছে। আমার ওই রুচিটুকু হয়নি। এটা আমার চরম শত্রুকে, আমি আমার চরম শত্রুর জন্য এটা করব না। এই মানুষের কিছু সার্টেন প্রিন্সিপল আছে যেগুলো মানুষ নিয়ে বাঁচে, আসাদ। একেবারে সবকিছু জলাঞ্জলি দিলে লাইফে হয় না। আমি কিন্তু তার এটা করবো না। এত কিছুর পরেও কিন্তু আমি সত্যি কথা বলে দিব না যে অমুক তার বাড়িটা এইটাতে। বাট ইয়েস, সে যে অন্যায় করেছে সেটার জন্য আমার যে কষ্টটা আছে, যেই রাগটা আছে, আমি জানি না সেই রাগ কবে থামবে। তবে আইনের আওতাতে তো এই মানুষগুলোকে আসতে হবেই একদিন না একদিন, তাই না? আসতে হবে। হয়তোবা বলেছি মাঝে মধ্যে, খুব রাগ করে বলেছি তাকে এখানে বেঁধে রাখবো, এখানে বেঁধে রাখবো, কিন্তু হয়তোবা বাস্তবে জানি না সেগুলো করবো কিনা, হয়তো করাও হবে না। কিন্তু আইনের আওতায় তো এই মানুষগুলোকে আসতে হবে একসময়, আসাদ, অবশ্যই আসতে হবে। ঘটনাটা যেটা হয়েছে যে এরা, আমি যখন দেখি যে গত 17 বছর 16 বছর এরা আওয়ামী লীগ বিএনপি, শুধুমাত্র আওয়ামী লীগ না, কিন্তু বিএনপি লুঙ্গির তলাতেও লুকিয়েছে। আপনি খেয়াল করেছেন ওই যে মিডফোর্ডের সামনে যখন ওই যে একটা ছেলে পাথর দিয়ে হত্যা করলো, তখন সবাইকে বিএনপি কে খুব চিচি করা শুরু করলো না? খেয়াল করেছেন যে ওই সময় পরপরই সবাই ছাত্রদল থেকে অনেক ছেলে পেলে পদত্যাগ করা শুরু করলো, মানে একসাথে অনেক পদত্যাগ করা শুরু করলো। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিএনপির বিরুদ্ধে আপনার সভা সমাবেশ হলো। একই সময়ে একই দিনে সবাই বিএনপির বিরুদ্ধে সভা সমাবেশ করছে, এবং খুবই চিহ্নিত কিছু মুখরা, যেটা ঠিক আওয়ামী লীগের সাথে করা হয়েছিল। জুলাই মাসে খেয়াল করেছিলেন যে ছাত্রলীগ থেকে প্রচুর পদত্যাগ করছিল, যে এখন আর আমি ছাত্রলীগে নাই। তার মানে হচ্ছে যে এরা প্রত্যেকেই আপনার শিবির ছিল, এই স্বাধীনতা বিরোধী বিভিন্ন পার্টির ছিল। সিগন্যাল যখন চলে আসলো যে এইবার তোমরা অ্যাকশনে চলে যাবা, কারণ আমরা বড় অ্যাকশনে এখন যাব, তখনই তারা পদত্যাগ করা শুরু করলো এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করলো। এন্ড অফ দ্য ডেতে যেটা হয়েছে যে এরকম একটা ঘটনা
ঘটার পরে ব্লেমটা কিন্তু বড় দলগুলোর উপরে যায় যে তাদের স্ক্রিনিং প্রসেস ভালো না, এটা না। কিন্তু আপনি কখনো কোন শিবিরের মধ্যে কোন আওয়ামী লীগের কর্মীকে দেখেছেন ঢুকতে পেরেছে? নাই। অনেকে হয়তো বা গোয়েন্দা হিসেবে ঢুকতেও সে রুচিবোধ করবে। কিন্তু আমি আর কি কথাটাতে বললাম যে আমি যেই কথাটা বলার জন্য এটা বলেছি যে ওদের স্ক্রিনিং প্রসেসটা কিন্তু খুব টাইট, হাই, যেটা যেটা এখন এখন এখানে একটা কথা থেকে যায়। কারণ আওয়ামী লীগ তো ধরেন একটা বৃহৎ রাজনৈতিক দল, জামাত যেহেতু একটা ছোট কম্প্যাক্ট একটা রাজনৈতিক দল, ফলে তাদের মধ্যে এই ধরনের আপনার বাউন্ডারি দেওয়াটা ইজি। কিন্তু যেই ছেলেটা সার্জিস যেইভাবে আমার বঙ্গবন্ধু বলেছে, আচ্ছা আপনি বুঝতে পারছেন কখনো, মানে আপনি বুঝতে পারতেন কেউ যদি আপনাকে এরকম একটা ভাষণ দিত, আমার বঙ্গবন্ধু, মানে আমি তো বিলিভ মি, এটা আমার কাছে মনে হয় যে এত ছোট একটা বাচ্চা ছেলে ও এত মানে ঠিক এমন হলো কি করে? কি ভয়ানক ব্যাপার না? ভেতরে ভেতরে কি প্রবল ঘৃণা পোষণ করত, কি প্রবল অপছন্দ তার, কি প্রবল এক ঘৃণা নিয়ে সে আওয়ামী লীগ করে গেছে, দিনের পর দিন ছাত্রলীগ করে গেছে। আসলে হাসি তো পায় না, হাসিরই তো ব্যাপার। মানে অনেকটা ব্যাপারটা এরকম যে মানে আপনি আউটপ্লে যখন হয়ে যাবেন, আপনি একটা ওই যে মুভি দেখেছিলাম স্পেশাল 26, একটা মুভি দেখেছিলাম। স্পেশাল 26 মুভিটার মধ্যে ওই যে অক্ষয় কুমার তার দলবল নিয়ে যে ব্লাফটা দিয়ে দেয় আপনার মনোজ বাজপেয়ীকে, লাস্ট সিনে মনোজ বাজপেয়ী এমনই ব্লাফ দিয়েছে যে সে দুঃখে হাসা শুরু করেছে। বিকজ আসলেই তো তাই, ব্যাপারটা তো তাই। সো কি বলবো বলেন, এখানে এটাও ঠিক যে আমার সরলতার সুযোগ নিয়ে যদি কেউ আমাকে ব্লাফ মারে, তাহলে লজ্জিত হওয়া উচিত যে ব্লাফ করেছে তার। কারণ এখন আপনি যদি কারো কাছে শোনেন বঙ্গবন্ধুর কথা, আর কারো কাছে যদি আপনি জামাতি দেখেন, আপনি কাকে প্রেফার করবেন? আমি নিশ্চিত আপনি বঙ্গবন্ধুর কথা যে বলেছে তাকে প্রেফার করবেন। আপনি কিভাবে ভাই জানবেন? আপনি তো আর জ্যোতিষী না, মন পড়তে পারেন না। এবার বাবা হইতেছে যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, 3-4টা পদ হোল্ড করছে, তার বাবা দাদা সবাই আওয়ামী লীগ করতো। আপনি আমাকে বলেন যে বাবা, প্রথমে তো আমরা কি খোঁজ নেই, বাবা কি করতো? হ্যাঁ, এখন যেই ছেলের বাবা আওয়ামী লীগ ইউনিয়নের সভাপতি, বড় নেতা, বছরের পর বছর আওয়ামী লীগ করেছে, সেই ছেলে বলছো আমার বঙ্গবন্ধু, ভিতরে ভিতরে সেরকম পচে গেছে, গলে গেছে, আপনি বুঝবেন কি করে? জামাতের কনস্টিটিউশনটা যদি পড়েন তাহলে আপনি দেখবেন যে তাদের আইডিওলজির বাইরে, তাদের ইমান ও আকিদার বাইরে কেউ যদি থাকে তাহলে তারা তাকে গ্রহণ করবে না। এবং তাদের দলের যেই আপনি দলের ইটা যদি পড়েন, দলের মূলনীতি এবং দল কিভাবে জামাতে আসার যে সিস্টেমটা, সেই সিস্টেমটার মধ্যে কোনোভাবে একজন হিন্দু বা ধর্মে অবিশ্বাস করে এরকম কেউ জায়গা পেতে পারে না। একেবারে জামাতের গঠনতন্ত্রের 4th পার্টটা যদি আপনি পড়েন, আমি জামাতের গঠনতন্ত্র আমি একসময় খুবই মনোযোগ দিয়ে আমার মুখস্থ ছিল, একদম রীতিমতো মুখস্থ ছিল। বহুদিন এটার সাথে সংস্পর্শ নাই, ফলে আমি এই মুহূর্তে এক্স্যাক্টলি ক খ গ বলতে পারছি না। কিন্তু জামাতের যদি ম্যানিফেস্টো না, জামাতের গঠনতন্ত্রটা যদি পড়েন, সেখানে কোনো সুযোগই নাই। এমনকি এই দলটার পুরো ব্যাপারটা যে মানে ধর্মীয় ভণ্ডামিতে পরিপূর্ণ, সেটি খোদ আপনার এই দলের প্রতিষ্ঠাতা যিনি মাওলানা মওদুদী সাহেবের ছেলে বলে গেছে যে কিরকম ভণ্ডামি পরিপূর্ণ ছিল। ফলে জামাত হচ্ছে যে এমন একটা ব্যাপার যে আপনি যেই পাত্রেই রাখবেন, মানে ক্ষমতার জন্য তারা যা কিছু করতে পারবে। খুলনাতে আজকে যে হিন্দু ভদ্রলোক বলছে কি হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে তোল, হ্যাঁ টাইনে তোল। সো আলটিমেটলি এই পুরো ব্যাপারটাই তো হচ্ছে যে এরকম ক্ষমতায় যাওয়ার একটা লড়াই, কিন্তু মাঝখান দিয়ে আপনার ব্যবহার করছে ধর্ম। আপনি জানেন যে আমির হামজা সে বলেছে যে জামাতকে ভোট দিলে সে জাহান্নামে গিয়েও সুখ পাবে। হ্যাঁ, তারপর গ্রামে গঞ্জে কিভাবে ভোট আদায় করে জানেন? মহিলারা যায় আপনার বোরকার ভেতরে আপনার কোরআন শরীফ, মানে কোরআন শরীফ থাকে কিনা জানি না, কোন একটা বই ধরিয়ে বলে আপনি কোরআন শরীফ হাতে নিয়ে বলেন। তো বাংলাদেশের মানুষ তো আসলে ধর্মভীরু, একটু ধর্মকে ভয় পায়, সম্মান করে, আসলে সম্মান করে। ফলে কোরআন শরীফে হাত ধরে বলে ফেলেছে, এখন সে তো ভোট না দিয়ে যেতে পারবে না। কিন্তু আমি এটাও আমার নিজেরই একটু সমালোচনা করতে, আমি এই চান্সে আমি একটু নিজের সমালোচনা করবো এই মুহূর্তে। সেটা হচ্ছে যে অ্যাজ এ দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে 15-16 বছরে এই জামাতকে নিষিদ্ধ না করাটা, এটা আমাদের নিজেদের প্রতি আমরা নিজেরা অত্যাচার করেছি। জামাতের এই মামলাটা দীর্ঘদিন আদালতে ছিল এবং শেষ পর্যন্ত আমরা ব্যান করেছি কখন? আমরা 1 আগস্ট বা 2 আগস্ট আমরা করেছি, যখন জিনিসটা ভয়ঙ্কর জায়গাতে চলে গেছে। অর্থাৎ জামাত যে এই পুরো জিনিসটাকে তারা অর্গানাইজ করেছে, এইটা বুঝতে বুঝতে আমাদের 2024-এর অগাস্ট হয়ে গেল। অথচ জামাতকে কমপ্লিটলি আপনার নির্মূল করে দেওয়া যেত। আমি তো বারবারই বলেছি যে নেক্সট টাইম যখন আমরা
ক্ষমতাতে যাব এই জনগণের ভোটের মাধ্যমে, জনগণের মাধ্যমে, আমাদের প্রথম কাজ থাকবে এই জামাতকে চিরতরে এই দেশ থেকে নির্মূল করে দেওয়া। জামাতকে নির্মূল করে দেওয়ার অর্থই না যে জামাতের লোকজনদেরকে ধরে ধরে মেরে ফেলা। জামাতের যে আইডিওলজি, জামাতের যে অর্থের সংস্থান, জামাতের যে এই সংগঠন, এদেরকে জাস্ট আমরা ব্যান করেই সীমাবদ্ধ থাকা উচিত হবে না। এটা এই প্ল্যানটা আমি হয়তোবা আপনাকে পরিপূর্ণভাবে অনলাইনে বলবো না, প্রকাশ্যে বলবো না। তবে আজকে যদি জামাতের কোনো ছেলে পেলে আমার এটা দেখে থাকে, নিশ্চয়ই অনেকে দেখছে, এটা বলে রাখা যেতে পারে যে তোমরা যারা জামাত করো, তোমরা যারা শিবির করো, দিস ইজ ইউর লাস্ট চান্স। এইটাই লাস্ট চান্স। কারণ এই কয়টা দিন, এই আওয়ামী লীগ নাই, এই কয়টা দিনই তোমাদের জীবন। এরপরে যখন আওয়ামী লীগ ফিরবে, এই সংগঠনের সাথে জড়িত আছে, জড়িত থাকবে, জড়িত ছিল, এদের প্রত্যেকের পরিণতি কি হবে, এদের জীবন কোথায় গিয়ে পৌঁছাবে তারা কল্পনাও করতে পারবে না। ফলে তাদের একটা সুযোগ আছে, এই টকশোর মাধ্যমে বলা যেতে পারে, আমার বক্তব্যের মাধ্যমে বলা যেতে পারে যে এখনো সময় আছে নিজেকে শুধরে নেওয়ার। বাংলাদেশের বুকে কোনো জামাত, কোনো শিবির, হিজবুত তাহরির, জামাতুল মুজাহিদিন থেকে শুরু করে আনসারুল ইসলাম, এদের কোনো অস্তিত্ব, এদের কোনো নাম, এদের কোনো মেথড, প্রক্রিয়া কিচ্ছু রাখা হবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রেফার করে আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিটারমাইন্ড। মাননীয় প্রধানমন্ত্রী শুধু ডিটারমাইন্ডই নয়, তিনি রীতিমতো, আমি আপনাকে কি বলবো, তিনি ফুঁসছেন যদি একটা সুযোগ হয়, জাস্ট এ সিঙ্গেল অপরচুনিটি, দে উইল বি ডুমড, দে উইল বি গন। কিন্তু একটা কথা আপনাকে একটু বলে রাখা ভালো যে ছাত্র দলের মধ্যে একটা বড় অংশ আছে যারা জামাত শিবিরের প্রচন্ড বিরোধী। এটা আমি একদম ফার্স্ট হ্যান্ড নলেজ আমার আছে এটার ব্যাপারে। কিন্তু তারা কখনো অর্গানাইজ হতে পারেনি, তারা কখনো মুভ করতে পারেনি, বিকজ দলীয় হাইকমান্ড তাদেরকে বারবারই সতর্ক করেছে যে জামাতের এগেইনস্টে যাওয়া যাবে না, শিবিরের এগেইনস্টে যাওয়া যাবে না। দেখেন, ডাকসুর ইলেকশনের সময় আমরা দেখেছি যে ছাত্র দলের উপরেই কি ভীষণ রকমের ভাবে এক ধরনের মানে উঠে পড়ে লেগেছে, তাদের উপরে কিভাবে জালিয়াতি করেছে ছাত্র দল জাস্ট বসে বসে জিনিসটা দেখেছে। কিন্তু তারেক রহমান তথা তার মা বেগম খালেদা জিয়া, তারা আজকে এতটা বছর ধরে যদি জামাতকে আপনার কখনো প্রমোট না করতো, জামাতে ইসলামকে যদি তারা আশ্রয় প্রশ্রয় মন্ত্রী না বানাতো, আপনি দেখেন 1979 সালে মালিক মন্ত্রিসভার আপনার এই অংশুপ্র চৌধুরী তাকে 1979 তাকে মন্ত্রী বানিয়েছে। অংশুপ্র চৌধুরী আপনার মালিক মন্ত্রিসভা 1971 সালে পাকিস্তানের যেই আপনার একটা আপনার সরকার বানিয়েছে, মালিক মন্ত্রিসভা যেটাকে বলা হয়, তারই একটা অংশ ছিল আপনার শাহ আজিজুর রহমান, অন্যতম শ্রেষ্ঠ রাজাকার বলা যেতে পারে। এই আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে দেখেন আমাদের উপরে সমস্ত ব্লেম আসে। বলা হয়ে থাকে যে 1996 সালে আমরা নাকি জামাতের সাথে জোট করেছিলাম, অথচ আমাদের কাছে যেসব কাগজপত্র পত্রপত্রিকা রয়েছে তাতে দেখা গেছে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরাও রাস্তাতে ছিলাম, তারাও রাস্তাতে ছিল। এখন আপনি যদি মনে করেন যে লেদার লিটনের এগেইনস্টে আপনি আজকে রাস্তায় নামেন এবং আপনার সামনে যদি জামাতের একটা ছেলেও নামে, নট নেসেসারিলি যে জামাতের ছেলেটাকে গিয়ে আপনাকে জড়া ধরতে হবে, ওই জামাতের ছেলেও নেমেছে, আপনিও নেমেছেন, এটা একটা কমন কজে। সেখানে যদি বলা হয় যে আসাদ নূর এবং লেদার লিটন একসাথে জোট বেঁধেছে, সেটা আপনার প্রতিও এক ধরনের জুলুম এবং অন্যায়ের মতো ব্যাপার। ফলে আওয়ামী লীগের ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছে। আমি আপনাকে এরকম অনেক প্রমাণ দিতে পারি যে যেমন তারা রাষ্ট্রপতির কাছে 8 দফা প্রস্তাব দিয়েছে, আর জামাত দিয়েছে 5 দফা বা সামথিং, অর্থাৎ দফার মধ্যে পার্থক্য ছিল, আলাদা আলাদা মিটিং করেছে। সংসদীয় কমিটির বৈঠকের মধ্যে নিজামী হঠাৎ করে একদিন ঢুকে যায়। এখন সংসদীয় কমিটির বৈঠকের ভিতরে যখন মতিউর রহমান নিজামী ঢুকে যাবে একটা আন্দোলনের মধ্যে, আপনি নিশ্চয়ই বলতে পারবেন না এই নিজামী এখান থেকে বের হয়ে যাবে, ওখানে সব দলীয় লোকজন ছিল। ফলে এগুলোকে কেন্দ্র করে, এই ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে যদি আওয়ামী লীগকে আপনি এত কথা শোনাতে পারেন, তাহলে বছরের পর বছর যারা কোলবালিশের মতো জামাতকে নিয়েছিল সেই বিএনপিকে নিয়ে একটা কথাও হয় না। ওইটা বলতে গেলেই বলে ভাই বিএনপির কাছে তো আমাদের কোনো এক্সপেকটেশন নাই, আমাদের এক্সপেকটেশন আওয়ামী লীগের কাছে। এটা কেমন কথা? বাংলাদেশে যেই দলটি বিএনপি 25 থেকে 30% বা 32% এককভাবে ভোট তো পায়, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে অ্যাটলিস্ট 25%-এর উপরে তাদের ভোট আছে। আমি জানি না যে এককভাবে ভোট করলে, এর আগে ওরা এককভাবে তো ভোট অনেকদিন করেনি। আপনি যদি 1991 সালের ইলেকশনটাকে আমি ধরি, তখনও তারা 33% ভোট পেয়েছে।
সো আমি যদি ওইটাকেও একটা এভারেজ ধরি যে বিএনপির এরকম একটা বড় সংখ্যক ভোটার আছে, তাহলে তাদের উপরও তো বাংলাদেশের মানুষের বলার কথা ছিল যে আপনাদেরও তো দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। চিন্তা করে দেখেন যে বাংলাদেশের বড় দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের কথা তো বাদই, আওয়ামী লীগ তো বর্জন করেছেই। বিএনপি যদি আজকে জামাতকে বর্জন করত, আপনার কিন্তু আজকে আমাদের যে আমি যে আপনাকে একটু আগে বললাম যে ওদেরকে আমরা নির্মূল করব, আমার কিন্তু আজকে এত বড় স্টেপ চিন্তা করতে হতো না, পলিটিক্যালি তারা নির্মূল হয়ে যেত। এখনো এই মুহূর্তে আপনি চিন্তা করেন যে বিএনপি জামাতকে কোনো ধরনের সাইড দিল না, আওয়ামী লীগ আছে ইলেকশনে, আপনার মনে হয় যে জামাত ইলেকশনে একটা সিট পাবে? যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন খাস নিয়তে। তোমার বক্তব্যগুলো ভেরি ইন্টারেস্টিং, ভেরি আপডেটেড, ভেরি ইন্টারেস্টিং। তুমি শুরু করেছো প্রথম আলোর মতো বিখ্যাত একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার তাদের একটা জরিপ চালানো হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই জরিপ চালানোর পরে দেখা গেল যে বেশিরভাগ মানুষ একটি জরিপে একমত, প্রায় 95% মানুষ, যে জরিপটা ভুয়া। এই জরিপটা একটা বানানো জরিপ, এবং এটা একটা পরিকল্পিত জরিপ, এবং এটা মেলা ফাইডি একটা জরিপ, অর্থাৎ অসৎ উদ্দেশ্যে একটা জরিপ করানো হয়েছে। এই ব্যাপারে বাংলাদেশের প্রায় শতকরা 90 থেকে 95% মানুষ একমত। এইটার উপর যদি তুমি জরিপ করো তাহলে দেখতে পারবা। দেখো, ওনারা জরিপে একটা কথা বলেছে যে তারা একটা লিখিত বক্তব্য নিয়েছে, লিখিত কোশ্চেনিয়ার দিয়েছে, সেই লিখিত প্রশ্নের থেকে লিখিতভাবে এই জবাবগুলো দেওয়া হয়েছে। তাদের জরিপের বাস্তবতা প্রমাণ করার জন্য তারা বলেছেন যে তারা লিখিত নিয়েছেন। বাংলাদেশে লিখিত মানুষের সংখ্যা কত? প্রথম কথা হইলো যে প্রায় 40% মানুষ বাংলাদেশে এখনো লিখতে পড়তে জানে না। তার মানে প্রথমে 40% আউট। সে যে 59 বা 49% বলতেছে, তাহলে 40% আগেই আউট। তাহলে 60% থেকে যে জরিপটা করা হয়েছে, সেই 60% যদি 49% বলে সরকারের প্রতি তাদের আস্থা আছে, তাহলে কত দাঁড়ালো গিয়া? সেটা তো 30-এর নিচে চলে যায়, 20-25% মধ্যে চলে যায়। চরম বাস্তবতাটা কি এখানে তো বোঝা যাচ্ছে। আমি কেন বলছি, প্রথম আলো ভেরি স্মার্ট পিপল, স্মার্ট পেপার, মানুষকে অনেকভাবে বিভ্রান্ত করে, ভালো অ্যাডভার্টাইজ পাচ্ছে, ভালো আয় রোজগার তারা করতেছে। এবং বাংলাদেশে একটি মাত্র পত্রিকা বোধহয় যারা নিয়মিত সম্পাদকদের বা সাংবাদিকদের বেতন দেয়, কর্মচারীদের বেতন দেয়, এবং এদিক দিয়ে এই পত্রিকাটা প্রথম সারি পত্রিকা, দেশীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পত্রিকা। এখন আমার প্রশ্নটা হয়েছে যে এই জরিপটা ওনারা কেন করলেন? এটা নির্বাচনের সময় সবাই জরিপ করে থাকে, জরিপ করাটা অস্বাভাবিক কিছু না, এটা জরিপ হয়ে থাকে, জরিপ তারা করতে পারে। কিন্তু জরিপটার মধ্যে কেন হঠাৎ করে সরকারের প্রতি কি আছে? সরকার ইলেকশন দাঁড়াচ্ছে, সরকার কি নির্বাচন করতে যাচ্ছে? সরকারের পক্ষে জনমত কতটুকু আছে? তার মানে সরকার যদি 49% লোকের কাছে জনপ্রিয় হয়ে থাকে, তাহলে তো নির্বাচন হওয়ার দরকার নাই। এই সরকার তো জনগণের কাছে গ্রহণযোগ্য সরকার। কি ওনারা এস্টাবলিশ করতে চাচ্ছেন, কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন বাংলা জনগণের সামনে, উদ্দেশ্যটা তো আমাদের ভয় লাগতেছে। কারণ প্রথম আলো যা চায়, ঘুরিয়ে ফিরিয়ে আজকে যা চায়, কালকে ঘুরিয়ে ফিরিয়ে তাই ঘটে, তাই তারা ঘটাইতে সহায়ক হয়। তারা বাংলাদেশের অনেক অঘটনের পটীয়সী, অনেক অঘটন বাংলাদেশে তারা ঘটিয়েছে, অতীতেও, বর্তমানে ঘটিয়ে যাচ্ছে, আগামীতেও তাদের ঘটানোর সম্ভাবনা এবং সক্ষমতা দুইটি তাদের আছে। কাজে জরিপটার মধ্যে আমাদের মনে হয়েছে যে জরিপটা উদ্দেশ্য প্রণোদিত, এবং জরিপটা নির্বাচনের কাউন্টার একটা চ্যালেঞ্জ হিসেবে সে দাঁড় করাতে চাচ্ছে। সে বলতে চাচ্ছে যে নির্বাচনের মতো নির্বাচনের প্রয়োজনীয়তা জনগণের সামনে নাই। কারণ যে সরকারের পিছনে 49% মানুষ সন্তুষ্ট, সেই সরকারের, যেহেতু ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছেন যে এই সরকার নির্বাচন দিতে বাধ্য নয়, এতদিনই সত্য কথাটা বললেন। আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই, যে এই কথাটা আপনি স্পষ্ট করে বলছেন, যেটা আপনার অন্য উপদেষ্টারা বলার সাহস দেখায় নাই। আসলেই তো অন্তর্বর্তীকালীন সরকার এদেশে নির্বাচন দিতে আসে নাই। নির্বাচন দেওয়া তার ম্যান্ডেট নয়, তার ম্যান্ডেট হলো রাষ্ট্রকে সংস্কার করা,
এই রাষ্ট্র শাসন ব্যবস্থাকে সংস্কার করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। আগে একবার সরকার আসছিল, ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে, সে লাইনচ্যুত ট্রেনকে ট্র্যাকে নিয়ে আসা, সেখানেও তারা চরম ব্যর্থ হয়ে 2 বছরের মাথায় তারা অপমান অপবাদ মাথায় নিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, এবং তারপরে তারা কেউ বাংলাদেশে ফিরে আসে নাই। এবারের স্লোগান ছিল সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কার এবং সরকারি কাঠামো সংস্কার। রাষ্ট্র কাঠামো সরকার কাঠামো সংস্কারের জন্য আমরা অনেক 1 বছর নাটক দেখলাম। ডক্টর আলী রিয়াজের প্রযোজনায় আমরা একটা বিশাল নাটক দেখলাম, যেখানে রাজনীতিবিদদেরকে নাকে রশি লাগায়া টেনে টেনে নিয়ে আসছে, নিয়ে এসে প্রতিদিন তাদেরকে নসিহত করেছে, তাদের মেধা বুদ্ধিকে শার্প করে দিয়েছে, তাদেরকে জ্ঞান দিয়েছে, তাদের উপরে মাস্টারি করেছে। তারপরে সে তার মন গড়া একটা ফাইন্ডিংস তৈরি করে, মন গড়া একটা রিপোর্ট তৈরি করে, সে রিপোর্টটা প্রধান উপদেষ্টার কাছে বৃষ্টিতে ভিজে দক্ষিণ প্লাজায় দিয়েছেন, যেখানে মানুষজন কেউ আসে নাই, এবং সেখানে যুদ্ধাহত বৈষম্য ছাত্র আন্দোলন নেতা কর্মীদেরকে, জুলাই যোদ্ধাদেরকে পিটিয়ে পঙ্গুদেরকে আবার পঙ্গু করা হয়েছে। সেইভাবে লাঠিপেটা করে মানুষকে সরিয়ে দিয়ে, এবং বিশেষ করে জুলাই যোদ্ধাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে তারা তথাকথিত একটা প্রতিবেদন পেশ করেন এবং স্বাক্ষর করেন। সেখানেও বিভিন্ন রাজনৈতিক দল অনেকটা জোকারের মতো গিয়ে ছাতি মাথায় দিয়ে ধরে, একজনের সাথে একজনের মাথায় ধরে, আরেকজন ছাতি মাথায় একজন ধরে। এখানে কোন রকম মনে হচ্ছে যে সাম্যের দেশে বাস করতেছি, সবাই এক সমানে আছি, সবাই সবার চেয়ে কেউ কারো কম না। ব্যক্তিত্ববোধ, বন্ধুত্ববোধ, সাম্যতা আমাদের মধ্যে এত বেশি যে মহাসচিব ধরে আরেক সদস্যের মাথায়, সদস্য আবার ধরে মহাসচিবের মাথায়, সদস্য মহাসচিবের মাথায় ধরাটা স্বাভাবিক, কিন্তু মহাসচিব সদস্যের মাথায় ছাতা ধরাটা স্বাভাবিক নয়। এই ধরনের খেয়ালিপনা, এই ধরনের খেয়ালিপনা, এই ধরনের ছেলেমি, এই ধরনের হীন রাজনীতি আমরা দেখেছি তথাকথিত সনদ দস্তখতের মাধ্যমে। এখন আবার নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে, একসঙ্গে এখন নির্বাচন হবে, গণভোট হবে। এই যে একসঙ্গে গণভোটে নির্বাচন হবে, এটাও তো একটি দলের দাবি ছিল, অন্য দলের দাবি ছিল না, কিন্তু বাকিরা সবাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এখানে ঐক্যমত্য ঘোষণা করেছে। কাজে এখানে কে বা কাকে ডুবানোর জন্য জরিপ করা হয়েছে এটা তো স্পষ্ট হয়ে গেছে। আতিকুর রহমান, আমি তোমাকে নাম বলছি না, কিন্তু কাকে ডুবানোর জন্য এবং কাদেরকে উঠানোর জন্য জরিপটা করা হয়েছে এটা স্পষ্ট। এখানে সরকারের পক্ষে দালালি করা হয়েছে, সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা হয়েছে। এখন কদিন পরে দেখবা এই জরিপের কাউন্টার জরিপ করবে আবার তারাই বলবে যে আমরা যে জরিপ করেছিলাম সেই জরিপে দ্রুত মানুষের মধ্যে মনের পরিবর্তন আসছে, এবং এখন দেখা যাচ্ছে এই অবস্থা। যদি নির্বাচনের হাল হকিকত, নির্বাচনের ঢেউ উঠে, বাংলাদেশের নির্বাচনের ঝড় যখন উঠবে, তখন দেখবা এই জনমত জরিপ আবার অন্যদিকে ঘুরে গেছে। ওরা যে দিক থেকে বৃষ্টি আসবে, ছাতা ওই দিকে ধরবে। এটাই আমার বন্ধুদের, আমার প্রথম আলোর বন্ধু, ডেইলি স্টারের বন্ধু মতিউর রহমান ভাই আমার, মাহফুজ আনাম ভাই আমার, তাদের একটা অভিষ্ট লক্ষ্য। তারা কোনো কিছুই কিন্তু উদ্দেশ্যবিহীন ভাবে করে না, তারা কোনো বক্তব্য উদ্দেশ্য ছাড়া দেয় না, তাদের একটা সুদূর প্রসারী উদ্দেশ্য আছে। এদেশে বিরাজনীতিকরণ করার পিছনে যারা এক নাগারে কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে অন্যতম হলো মতিউর রহমান সাহেব এবং মাহফুজ আনাম সাহেব। তারা রাজনীতিবিদদের মধ্যে কোন রকম ন্যূনতম ইতিবাচক কিছু দেখে না, তারা সবকিছু রাজনীতিতে নেতিবাচক দেখে। তারা রাজনীতি ছাড়া বাংলাদেশকে বাঁচাতে চাচ্ছে, তারা বাংলাদেশকেও একটা সামরিক শাসনের আওতায় আনতে চায় বা কোন মার্শাল ক্ষমতার আওতায় আনতে চায়। মার্শাল ক্ষমতার বা বিপ্লবী সরকারের ক্ষমতায় আনাটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ, তাই তারা আকারে ইঙ্গিতে প্রকান্তরে তারা একটা সামরিক শাসক বা সামরিক শাসক মানে কি বলে সাপোর্টেড বা ব্যাকড বাই মিলিটারি অথরিটি, এরকম একটা সরকারকে তারা পছন্দ করে, এবং এই ধরনের সরকার তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জরিপের মাধ্যমে তারা সেটা বলতে চাচ্ছে, যেহেতু এই সরকারের প্রতি 49% মানুষের আস্থা রয়েছে, ফলে এই সরকার কন্টিনিউ করতে পারে, নির্বাচনের তফসিল আরো 1, 2, 3 বছর পিছায় দিতে পারে। এই সমস্ত ঢামাডোলের কারণে আজকে নির্বাচন কমিশন বেকায়দায় পড়ে গেছে।
একটা দিন সময় নষ্ট করতে পারছে না, একটা দিনও যেন কোনো গ্যাপ না হয় সেই জন্য সে বলতেছে আমি রেকর্ড করাচ্ছি, আমি রেডিও বাংলাদেশকে ডেকেছি, টেলিভিশনকে ডেকেছি। মানে এই কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছে নির্বাচন সঠিক সময় হবে। আপনি প্রথম আলো, ডেইলি স্টারের এই ভুয়া কথাতে, এই ভুয়া জরিপে আপনারা কান দিয়েন না। এটা একটা ইতিবাচক পদক্ষেপ। আমি মনে করি এই যে বিভিন্ন সময় যে কথাটা বলেছে এটা একটা ইতিবাচক পদক্ষেপ, এবং সেখানে এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে এই জন্য যাতে এই গ্যাপটা যেন মানুষ বিভ্রান্ত না হয়, মানুষ হতাশ না হয়। কাজেই মোটামুটি তো এখন বোঝা যাচ্ছে যে 11 তারিখে বা বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আমরা অতীতেও দেখেছি যে ছুটির আগের দিনে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। ছুটি একমাত্র বৃহস্পতিবারের পরে শুক্র শনিবার ছুটি আছে, আরেক ছুটি আছে 15 ডিসেম্বরের পরে 16 ডিসেম্বর ছুটি। যদি কোনো কারণে তারা বৃহস্পতিবারের প্রোগ্রাম মিস করে, বৃহস্পতিবার যদি তারা তফসিল ঘোষণা না করে, তাহলে তো পরবর্তী ডেট হবে সম্ভবত 15 ডিসেম্বর, যাতে 16 ডিসেম্বর আবার ছুটি আছে সে উপলক্ষে হবে। ইতিমধ্যে স্কুল কলেজ মাদ্রাসা সবই ছুটি হয়ে গেছে, সবাই শীতকালীন ছুটিতে চলে গেছে। ফলে স্কুল কলেজ গ্রামে গঞ্জের মাদ্রাসাগুলো বন্ধ। ফলে 16 ডিসেম্বর পালন করার আবশ্যকতা তাদের নাই। সরকার এখন পর্যন্ত 16 ডিসেম্বর কি কি পালন করা হবে, কি কি পালন করতে হবে, কিভাবে পালিত হবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোন রকম নিয়ম নীতি বা ইনস্ট্রাকশন বা অর্ডার দেয় নাই। ফলে স্কুল কলেজগুলো ছুটি দিয়ে দিয়েছে উইথ এ কন্ডিশন যদি 16 ডিসেম্বরে কোনো প্রোগ্রাম থাকে তাহলে আপনাদেরকে 16 ডিসেম্বরে আসতে হতে পারে। আপনারা সবাই মোবাইল ফোন বন্ধ করে রাখবেন না, অর্থাৎ মোবাইল ফোনদের ব্যবসার একটা সুযোগ করে দেওয়া হলো যাতে তারা আসতে পারে। আমাদের কথা হলো শীতকালীন ছুটি যদি দিতে হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় তো স্বাভাবিকভাবেই 16 ডিসেম্বর উদযাপন করে 17 ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি দিতে পারে। শীত তো এখনো জেগে বসে নাই, ডিসেম্বর জানুয়ারিতে শীত, বাংলাদেশের মূল শীত তো জানুয়ারি মাসে। আমরা যদি শীতকালীন স্কুল কলেজ বন্ধ রাখতেই চাই তাহলে তো আমরা সেটা 17 ডিসেম্বর থেকে নিয়ে 1 তারিখ 1 জানুয়ারি বা 5 জানুয়ারি পর্যন্ত রাখতে পারি। কারণ 5 থেকে 10 জানুয়ারি বা 1 এই সময় খুব ঠান্ডা থাকে। আমরা আমাদের শিক্ষাবর্ষটা দরকার পড়লে 15 জানুয়ারি থেকে 15 ডিসেম্বর পর্যন্ত করতে পারি। অর্থাৎ প্রতি বছর 15 জানুয়ারি বা 16 জানুয়ারিতে শুরু হবে, পরবর্তী বছরে 16 ডিসেম্বরে গিয়ে শেষ হবে। তাহলে আমাদের ডিসেম্বরে কার্যক্রম চালু হলো, এখানেও কোনো ছুটি ছাটা পড়লো না, এবং 16 ডিসেম্বরে স্বাধীনতা উৎসব, আনন্দের উৎসব, বিজয়ের উৎসব পালন করে চলে যেতে পারে। বাংলাদেশে তো কোনো পরাজিত শক্তি নাই। পরাজিত সারা যারা ছিল তারা সব ধ্বংস হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, তারা নাই। জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল, তার আগে ইস্ট পাকিস্তানে ছিল জামাতে ইসলামী অফ পাকিস্তান। জামাতে ইসলামী অফ পাকিস্তান পাকিস্তানদেরকে সহায়তা করেছে, কিন্তু আজকে যে দলটির নাম সেটা হচ্ছে জামাতে ইসলামী অফ বাংলাদেশ না, এটা বাংলাদেশ জামাতে ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলাম আর জামাতে ইসলাম অফ ইস্ট পাকিস্তান এক দল নয়, রূপান্তর ঘটে গেছে। বাংলাদেশ জামাতে ইসলাম দলে বাংলাদেশীকরণ করা হয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের 26শে মার্চ, 16ই ডিসেম্বর এই দিবসগুলা তারা মেনে তারা বাংলাদেশ জাতীয় জামাতে ইসলাম হয়েছে। কাজে যে জামাত ইসলাম অফ ইস্ট পাকিস্তান ছিল তারা তো আজকে নাই, তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ইস্ট পাকিস্তান বিলুপ্ত হওয়ার পর পরে তারাও বিলুপ্ত হয়ে গেছে, তারাও সেখানে আসে নাই। এখানে জামাত ইসলাম অফ পাকিস্তান বা জামাতে ইস্ট পাকিস্তান বলে এখনো কোনো দল এখানে বাংলাদেশে কাজ করে নাই। কিন্তু কমিউনিস্ট পার্টি বেলা বলা হচ্ছে কি দেখেন, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, সিপিবি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি না। কাজে এখানে বুঝতে হবে এখানে আরো অনেক দল আছে যেটা ভারতে আছে বা পাকিস্তানে আছে, সেই দলগুলোর নামও কিন্তু ওই অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের না, বাংলাদেশ না। কাজে জামাত ইসলাম এখন যুদ্ধাপরাধী দল নয়, যুদ্ধপদ দায় দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের বর্তা না। কাজে এখানে যারা এই জিনিসটা গুলা করতে চায়, যারা জামাতকে বেকায়দায় ফেলতে চায়, যারা জামাতের কাছ থেকে বেকায়দায় ফেলে জামাতকে বিপদগ্রস্ত করতে চায়,
তারাই আজকে এগুলো বলার চেষ্টা করছে যে দ্বিতীয় বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশকে দ্বিতীয় তৃতীয় গড়ার তো প্রশ্ন নয়, বাংলাদেশকে নতুন করে গড়েন, ভালো করে গড়েন, সুন্দর করে বলেন, বাংলাদেশকে দ্বিতীয়বার গড়েন, তৃতীয়বার গড়েন। কাকে? বাংলাদেশকে। নতুন বাংলাদেশ কোন শব্দ হতে পারে না, শব্দ হবে বাংলাদেশকে নতুন করে গড়বেন। হ্যাঁ, এটা অধিকার সবার আছে। বাপদাদার ভিটা ছিল, বাপদাদার ঘর ছিল, সেটা সংস্কার করবেন, প্রয়োজন বলে দরকার বলে ঘর ভেঙে নতুন ঘর করবেন, কিন্তু ঘরটা তো বাপের ভিটার মধ্যে হইতে হবে, বাপের ভিটার বাইরে যেতে পারবেন না। তো বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে তো আর বাংলাদেশকে বানাতে পারবেন না। আর যদি বাংলাদেশের তাহের সাহেবের স্বপ্ন যদি বাস্তবায়িত করতে চান, আমি তাহের সাহেবের সঙ্গে একমত যে চলেন না বাংলাদেশের সীমানাটা বর্ধিত করি, আরো বাড়াই। সেই জন্য যদি একটা যুদ্ধ করতে হয়, চলেন আমরা এই বুড়া বসা নয় আপনার সঙ্গে নেতৃত্বে যুদ্ধ করব, কিন্তু সেটা তো অলিক কল্পনা হবে, সেটা হলো আষাঢ়ে গল্পের মতো শোনাবে। কাজে আমরা বাংলাদেশটাকে বাপদাদার ভিটাতে যে বাংলাদেশ গঠন করেছি, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে আরো ভালোভাবে গড়ে তুলি, এটাই হবে আমাদের প্রত্যাশা। কাজে এখানে জামাতকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে, জামাতকেও এই তথাকথিত এই ভুয়া তথাকথিত এবং ভুয়া এই জরিপের মাধ্যমে বাংলাদেশের জনগণের জনপ্রিয় দলগুলোকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। জামাত ইসলামকে করা হচ্ছে, বিএনপিকে করা হচ্ছে, কিন্তু তাদের সাহস নাই এনসিপি নিয়ে কোনো কথা বলতে। দেখেন এখানে খুব খেয়াল করে দেখেন, বিপ্লব উত্তর বা বিপ্লব পূর্ব কোনো কথা তাদের নাই, কোনো প্রশ্ন তাদের নাই। এই বিপ্লবে মানুষ সন্তুষ্ট কিনা এরকম কোনো প্রশ্ন তাদের মধ্যে নাই।